নমস্কার। আজকে আমরা ইতিহাসের পরবর্তী ক্লাস দেখব এবং তোমরা এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং এই চ্যানেলটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। তো প্রথম প্রশ্নটি দেখো, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড কার্জন না লর্ড মাউন্টব্যাটেন? তাহলে তোমার দেখো প্রথম ভাইসরয় ছিলেন মনে রাখবে লর্ড ক্যানিং। সঠিক উত্তর হলো অপশন বি। এবং তোমরা প্রত্যেকে সালটা লক্ষ্য রাখবে, সালটা হলো 1858 সাল। তাহলে 1858 সালে প্রথম ভাইসরয় হয়েছিলেন লর্ড ক্যানিং। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে তাহলে শেষ ভাইসরয় কে, তাহলে শেষ ভাইসরয় মনে রাখবে লর্ড লর্ড মাউন্টব্যাটেন। ইনি ছিলেন শেষ ভাইসরয়, ইনি ছিলেন মনে রাখবে শেষ ভাইসরয়। ক্লিয়ার প্রত্যেকের? এবং মনে রাখবে এই লর্ড মাউন্টব্যাটেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর, গভর্নর জেনারেল। তাহলে বলবো আমরা স্বাধীন ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল, গভর্নর জেনারেল কে ছিলেন বলতো? তোমার লর্ড মাউন্টব্যাটেন। ক্লিয়ার প্রত্যেকের? চলো আমরা পরের প্রশ্ন দেখি। সতীদাহ প্রথা কত সালে রদ করা হয়? 1829 সাল, 1856 সাল, 1835 সাল না 1810 সাল? তাহলে তোমার এই সতীদাহ প্রথা রদ করা হয় 1829 সালে। ক্লিয়ার প্রত্যেকের? এবং দেখো মনে রাখবে যে এই সতীদাহ প্রথা রদের পেছনে যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার অবদান ছিল বা যিনি করেছিলেন তিনি হলেন লর্ড বেন্টিক। ক্লিয়ার? এবং তোমাকে এখানে প্রশ্ন আরেকটি করবে যে সতীদাহ প্রথা রদের পেছনে কোন বাঙালির অসীম অবদান ছিল? তিনি হলেন মনে রাখবে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। ঠিক আছে? দেখো তোমাদের এখানে আরেকটি প্রশ্ন করবে, বলা হবে যে কত নম্বর রেগুলেশন দ্বারা এই সতীদাহ প্রথাকে রদ করা হয়? তাহলে সেই রেগুলেশনটা নাম মনে রাখবে প্রত্যেকেই। রেগুলেশন কত বলো? তোমার 17। রেগুলেশন 17 দ্বারা কিন্তু এই সতীদাহ প্রথাটিকে রদ করা হয়। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন দেখি আমরা। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড ক্লাইভ, লর্ড কর্নওয়ালিস, লর্ড হেস্টিংস না লর্ড বেন্টিং? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি, লর্ড কর্নওয়ালিস। তিনি এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন এবং সালটাও লক্ষ্য রাখবে 1793 সাল। ক্লিয়ার প্রত্যেকের? আচ্ছা এবার দেখো আমরা যদি লর্ড ক্লাইভের দেখি, যে লর্ড ক্লাইভ কিন্তু মনে রাখবে কত 1765 সালে, 1765 সালে কি বলতো একটা নীতি নিয়ে আসে। সেই নীতিটার নাম কি বলতো? দ্বৈত শাসন ব্যবস্থা। দ্বৈত শাসন ব্যবস্থা তিনি নিয়ে আসেন 1765 সালে। এবং দেখো এই লর্ড ক্লাইভ ছিলেন কিন্তু আমাদের বাংলার প্রথম গভর্নর। তাহলে আমাদের বাংলার প্রথম গভর্নর ছিলেন লর্ড ক্লাইভ। ক্লিয়ার প্রত্যেকের? আচ্ছা এরপর আমরা দেখি, আচ্ছা বলতো এই যে দ্বৈত শাসন ব্যবস্থা, এই দ্বৈত শাসন ব্যবস্থাটি কে রদ করেছিলেন বা বন্ধ করেছিলেন? দেখো মনে হবে এই দ্বৈত শাসন ব্যবস্থা বন্ধ করেছিলেন হেস্টিং। কে বলতো? লর্ড হেস্টিং। লর্ড হেস্টিংস। ক্লিয়ার প্রত্যেকের?
আচ্ছা, এরপর দেখো আমরা যদি বলি যে লর্ড হেস্টিং কিন্তু তোমার ভারতবর্ষের প্রথম কে ছিলেন বলতো? গভর্নর জেনারেল অফ বেঙ্গল বলবো আমরা এখন, গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তাহলে তিনি ছিলেন ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তিনি ছিলেন ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। আচ্ছা দেখো, এই যে লর্ড বেন্টিং এর সময় একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হয়। কি কাজ হয় মনে রাখবে, তোমার 1835 সালে ক্যালকাটা মেডিকেল কলেজ তৈরি হয় ইনারি উদ্যোগে। তাহলে কি বলবো আমরা? ক্যালকাটা মেডিকেল কলেজ। তাহলে ক্যালকাটা মেডিকেল কলেজ কিন্তু এই লর্ড বেন্টিং এর উদ্যোগেই গঠিত হয়। ক্লিয়ার? তাহলে আমরা এতগুলো প্রশ্ন মনে রাখবো এবং সেগুলো পারলে তোমরা অবশ্যই নোট ডাউন করে রেখো। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 4। স্বরাজ আমার জন্মগত অধিকার। তাহলে স্বরাজ আমার জন্মগত অধিকার, এটি কার উক্তি? লালা রাজপথ রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল না মহাত্মা গান্ধী? তাহলে এখানে দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার এই স্লোগানটি দিয়েছিলেন বাল গঙ্গাধর তিলক। অপশন বি তোমার সঠিক হবে। এরপর নেক্সট প্রশ্ন দেখি আমরা, নাম্বার 5। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটে? 13 এপ্রিল 1919, 15 আগস্ট 1920, 10 জানুয়ারি 1918 না 5 মে 1921? তাহলে দেখো, এই যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এটি ঘটে 13 এপ্রিল 1919 সালে। কত বলো? 13 এপ্রিল 1919 সালে। তো দেখো 1919 সালে একটা ল পাস করা হয়, একটা আইন তৈরি হয়। সেই আইনটির নাম মনে রাখবে কি বলতো? রাওলাট আইন। রাওলাট আইন। তাহলে 1919 সালে রাওলাট আইন পাস করা হয় বা তৈরি হয়। এই আইনের আওতায় বলা হয় যে ভারতীয়দের বিনা বিচারে কিন্তু জেল বা কারারুদ্ধ করা যেতে পারে। কথাটা বোঝা হলো আমার? যে রাওলাট আইন অনুযায়ী যে কোনো ভারতীয়কে বিচার ছাড়াই, কোনো ধরনের বিচার না করে তাদেরকে জেলে ভরা যেতে পারে বা বলবো আমরা কারারুদ্ধ করা যেতে পারে। তো এই আইনের আওতায় কি করা হয় তোমার? সাইফুদ্দিন কিচলু, সাইফুদ্দিন কিচলু, কিচলু ও তোমার সত্যপাল, কে বলতো? সত্যপাল। তাহলে সাইফুদ্দিন কিচলু এবং সত্যপালকে এই আইনের আওতায় কিন্তু অ্যারেস্ট করে নেওয়া হয়। তো এই অ্যারেস্ট করে নেওয়ার ফলে কিন্তু কি করা হয় তোমার, কত তারিখ বলতো? সেদিন ছিল 13 এপ্রিল। সেদিন ছিল তোমার 13 এপ্রিল এবং এই 13 এপ্রিল ছিল তোমার বৈশাখী উৎসব। বৈশাখী উৎসব। তো এই বৈশাখী উৎসবের দিন কি হয় বলতো? অমৃতসরের যে জালিয়ানওয়ালাবাগ, সেখানে বহু বহু মানুষ কিন্তু একত্রিত হয় এবং এই একত্রিত হয়ে কি করে বলতো? তারা একটা উৎসব পালন করে। কিন্তু জেনারেল ডায়ার সেই সময় অমৃতসরের যে তোমার ইনচার্জ ছিলেন, তিনি হলেন জেনারেল ডায়ার। তো সেই জেনারেল ডায়ারের নেতৃত্বাধীনে কি করা হয়? পুলিশ সেখানে কিন্তু গুলি চালাতে থাকে। আর সেই ঘটনাটাই কিন্তু এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। তাহলে এখানে কি কি প্রশ্ন পেলে দেখো, তোমাকে প্রশ্ন করা হবে রাওলাট আইন কত সালে আসে বা চালু হয়? বলবো আমরা 1919 সালে। প্রশ্ন করা হবে রাওলাট আইন অনুযায়ী কাদেরকে অ্যারেস্ট করা হয় বিনা বিচারে? বলবো সাইফুদ্দিন কিচলু ও সত্যপালকে। এবং মনে রাখবে সেই তারিখটা কত ছিল? 13 এপ্রিল, বৈশাখী উৎসব। সেই উৎসবের দিন জেনারেল ডায়ার কি বলতো পারমিশনে এই কাণ্ডটি বা এই হত্যাকাণ্ডটি চলে।
তো প্রত্যেকেই এই ছোট ছোট পয়েন্টগুলো অবশ্যই লক্ষ্য রাখবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা নাম্বার 6। গান্ধীজি তার প্রথম সত্যাগ্রহ কোথায় শুরু করেন? দেখো একটা কথা তোমাদের প্রত্যেককে বলি, যদি গান্ধীজি তার জীবনের প্রথম সত্যাগ্রহ শুরু করেন সেটি হলো কিন্তু দক্ষিণ আফ্রিকায়, দক্ষিণ আফ্রিকাতে। বোঝালো প্রত্যেকের পরীক্ষা আমার প্রশ্নটি? যদি ধরো প্রশ্ন করে যে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কোথায় শুরু হয়, যদি অপশন তোমার দক্ষিণ আফ্রিকা থাকে তাহলে আমরা অবশ্যই দক্ষিণ আফ্রিকা করব, কারণ তিনি প্রথম কিন্তু সেখানে শুরু করেন। কিন্তু ভারতবর্ষে তিনি যখন 1915-তে আসেন, 1915 সালে তিনি যখন ভারতবর্ষে আসেন, ভারতবর্ষে এসে তিনি প্রথম কি করেন বলতো? তিনি প্রথম সত্যাগ্রহ শুরু করেন এক জায়গাতে, সেই জায়গাটার নাম বলতে হবে আহমেদাবাদ, খেদা, চম্পারণ না ডান্ডি। অবশ্যই কিন্তু চম্পারণ হবে, তোমার হবে চম্পারণ। তাহলে পরীক্ষায় মনে রাখবে, তাহলে তার প্রথম সত্যাগ্রহ কোথায় শুরু হয়? চম্পারণ। কত সাল? তাহলে সালটি ছিল 1917 সাল। তাহলে 1917 সালে তিনি প্রথম চম্পারণে সত্যাগ্রহ শুরু করেন। এবং দেখো এই যে চম্পারণ, এই চম্পারণে যে নীল চাষি ছিল, সেই নীল চাষিদের উপরে ছিল তোমার একটা সিস্টেম বা ব্যবস্থা, বলা হয় 3 কাঠিয়া ব্যবস্থা। কি বলবো আমরা? বলো 3 কাঠিয়া ব্যবস্থা। 3 কাঠিয়া ব্যবস্থা। ক্লিয়ার প্রত্যেকের? তো এই 3 কাঠিয়া ব্যবস্থার বিরুদ্ধেই কিন্তু সেখানকার যে একটা স্থানীয় কৃষক, তার নাম ছিল কিন্তু রাজকুমার শুক্লা। তার নাম ছিল রাজকুমার শুক্লা। রাজকুমার শুক্লা। এই রাজকুমার শুক্লাই তিনি কিন্তু এই গান্ধীজিকে আহ্বান জানান চম্পারণে। ক্লিয়ার? তাহলে এত ধরনের প্রশ্ন কিন্তু তোমাকে করা হবে এখানে। আচ্ছা, এরপর যদি আমরা দেখি আহমেদাবাদ কবে হয়? 1918-তে। আহমেদাবাদ যে সত্যাগ্রহ তিনি করেন 1918-তে। তিনি খেদা সত্যাগ্রহ করেন 1918-তে। ক্লিয়ার? এবং ডান্ডি মার্চ কবে হয়? 1930-এ। তো অবশ্যই এগুলো লক্ষ্য রাখবে প্রত্যেকে তোমরা। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা নাম্বার 7। সূর্য সেন কোন বিপ্লবী ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন? সূর্য সেন কাকরি ষড়যন্ত্র, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, লাহোর ষড়যন্ত্র না আলিপুর বোমা মামলা? তাহলে সূর্য সেন যুক্ত ছিল, মনে রাখবে সূর্য সেন অপশন বি, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। সালটাও অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে 1930 সাল। সালটাও অনেক সময় দিয়ে দেয় যে কত সালে এই অস্ত্রাগার লুণ্ঠনটি হয়, মনে রাখবে 1930 সাল। এরপর দেখো যদি বলি আমরা কাকরি ষড়যন্ত্র কবে হয়, তাহলে কাকরি ষড়যন্ত্র হয় 1925 সালে। কাকরি ষড়যন্ত্র হয় 1925 সালে। এবং কাকরি ষড়যন্ত্রে যে বিপ্লবী ছিলেন, কাকরি ষড়যন্ত্রে যে বিপ্লবী ছিলেন তিনি হলেন রামপ্রসাদ বিসমিল। রামপ্রসাদ বিসমিল। এছাড়া ছিল তোমার চন্দ্রশেখর আজাদ। চন্দ্রশেখর আজাদ। এছাড়া ছিল তোমার রাজেন্দ্র লাহিড়ী। রাজেন্দ্র লাহিড়ী। ঠিক আছে? তা লক্ষ্য রাখবে, তার কাকরি ষড়যন্ত্র হচ্ছে 1925 সালে। বিপ্লবীকে কে? রামপ্রসাদ বিসমিল, চন্দ্রশেখর আজাদ, রাজেন্দ্র লাহিড়ী, এরা কিন্তু। হ্যাঁ, এরপর দেখো লাহোর ষড়যন্ত্র মামলা কবে হয়? লাহোর ষড়যন্ত্র মামলা হয় তোমার 1929 সালে। 1929 সালে। ক্লিয়ার? তো এই লাহোর ষড়যন্ত্র মামলাতে কারা কারা ছিলেন? তো লাহোর ষড়যন্ত্র মামলাতে ছিলেন তোমার হচ্ছে তোমার কি বলতো ভগৎ সিং।
ভগৎ সিং, রাজগুরু, রাজগুরু, আর তোমার ছিল হচ্ছে সুখদেব, তোমার ছিল সুখদেব। ঠিক আছে, ভগৎ সিং, রাজগুরু, সুখদেব এরা ছিল কিন্তু লাহোর ষড়যন্ত্রের বিপ্লবী, এবং সালটা কত 1929 সাল। আর আলিপুর বোমা মামলা যেটি হয়, এই আলিপুর বোমা মামলা হয় তোমার 1908 সালে, যেখানে তোমার বিপ্লবী যারা ছিলেন তিনি হলেন একটা হচ্ছে ক্ষুদিরাম বোস, ক্ষুদিরাম বোস, এবং আরেকটা তোমার প্রফুল্ল চাকি, প্রফুল্ল চাকি। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে 1908 ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা। নাম্বার 8 নম্বর দেখো, ডান্ডি অভিযান শুরু হয়েছিল কোথা থেকে? সবরমতী আশ্রম, বারদলি, চম্পারণ, না পোরবন্দর? তাহলে এই যে ডান্ডি অভিযান, এই ডান্ডি অভিযানটি তোমার শুরু হয় সবরমতী আশ্রম থেকে, সবরমতী আশ্রম থেকে, এবং সেটা সালটা কত? 1930 সালের 12 মার্চ। ক্লিয়ার? 1930 সালের 12 মার্চ এই ডান্ডি অভিযান শুরু হয়, এবং মনে রাখবে এটি তোমার কত দূর অবধি যায়? ডান্ডি, গুজরাটের ডান্ডি পর্যন্ত যায়। এবং কত মাইল মনে রাখবে, সেটা মাইলটা কত দূর? তাহলে মাইলটা হলো তোমার 241 মাইল, 241 মাইল তোমার এই দূরত্বটা। এবং দেখো এই যে ডান্ডি অভিযান, এটি এবার কিন্তু লবণ সত্যাগ্রহ নামে পরিচিত, লবণ সত্যাগ্রহ নামেও পরিচিত, নামে পরিচিত। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 9। প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1914 সাল, 1939 সাল, 1912 সাল, না 1918 সাল? তাই প্রথম বিশ্বযুদ্ধ হয়, অপশন নাম্বার এ হবে 1914 সালে, অপশন এ তোমার সঠিক হবে। দেখো এই যে প্রথম বিশ্বযুদ্ধ, এই প্রথম বিশ্বযুদ্ধে যুদ্ধ তোমার দুটি দলের মধ্যে হয়। একটা ছিল তোমার মিত্র শক্তি, একটা ছিল তোমার মিত্র শক্তি, আরেকটা ছিল তোমার কেন্দ্রীয় শক্তি। মিত্র শক্তি এবং কেন্দ্রীয় শক্তি, যেখানে মিত্র শক্তির মধ্যে কারা ছিল? তো এখানে ছিল তোমার ইউকে বা ব্রিটিশ বলবো আমরা, ব্রিটিশরা, ব্রিটিশ ছিল তোমার, আমেরিকা, জাপান, তাহলে ব্রিটিশ, আমেরিকা, জাপান, ফ্রান্স, রাশিয়া, এরা ছিল কিন্তু তোমার মিত্র শক্তি হলো। আর কেন্দ্রীয় শক্তির মধ্যে কারা ছিল বলতো? কেন্দ্রীয় শক্তির মধ্যে ছিল তোমার জার্মানি, অস্ট্রিয়া, তারপর তোমার অটোমন সাম্রাজ্য। আচ্ছা শোনো, এখানে আরেকজন ছিল তোমার মিত্র শক্তিতে, ইতালি কিন্তু মিত্র শক্তিতে ছিল, মনে রাখবে ইতালি হলো। আচ্ছা জার্মানি, অস্ট্রিয়া, অটোমন সাম্রাজ্য, আরেকজন ছিল বুলগেরিয়া, একটা ছিল বুলগেরিয়া হলো। তো এই হচ্ছে আমাদের কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের দুই বাহিনীর মধ্যে লড়াই। এরপর দেখো তোমরা পরের প্রশ্ন দেখো, নাম্বার 10। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় কবে পারমাণবিক বোমা ফেলা হয়?
তো দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের দুটি স্থানে বোমা ফেলা হয়। জাপানের দুটি স্থানে বোমা ফেলা হয়। কোথায় কোথায়? তো আমি এখানে লিখছি, জাপানের দুটি স্থানে বোমা ফেলবো আমরা, মানে ফেলা হয়, আমরা না, মানে আমেরিকা ফেলে। একটা হচ্ছে তোমার 6 আগস্ট 1945, আরেকটি তোমার 9 আগস্ট 1945। 6 আগস্ট যেটা, এটা হয় তোমার হিরোশিমাতে, আর 9 আগস্ট যেটা হয় এটা তোমার নাগাসাকি। বোঝালো? তাহলে হিরোশিমাতে 6 আগস্ট আর 9 আগস্ট নাগাসাকিতে। তো হিরোশিমাতে যে বোমাটি ফেলা হয় তার নাম ছিল, মনে রাখবে, লিটল বয়। কি বলো? লিটল বয়। আর নাগাসাকিতে যে তোমার বোমাটি ফেলা হয় সেটি ছিল তোমার ফ্যাট বয়। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে এইদিকে আমার লিটল বয় হিরোশিমাতে, আর নাগাসাকিতে কিন্তু ফ্যাট বয়। এগুলো তোমরা প্রত্যেকে লক্ষ্য রাখবে। তাহলে সঠিক উত্তর কি হবে তোমার? অপশন এ নাম্বার, 6 আগস্ট হিরোশিমাতে ফেলা হয়। নাম্বার 11 দেখো, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ, দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন রায়, না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? তাহলে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন কিন্তু দয়ানন্দ সরস্বতী। অপশন বি তোমার সঠিক হবে। এবং সালটা লক্ষ্য রাখবে, 1875 সাল। তাহলে 1875 সালে কিন্তু আর্য সমাজটি প্রতিষ্ঠা করা হয়। এবার দেখো, গোলামগিরি বইটি কার লেখা? গোলামগিরি বইটি কার লেখা? বি আর আম্বেদকর, জ্যোতিরাও ফুলে, মহাত্মা গান্ধী, না তোমার রামাস্বামী নায়কার? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি, জ্যোতিরাও ফুলে। অপশন বি তোমার সঠিক হবে। এরপর দেখো নাম্বার 13 দেখো, ব্রহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? ব্রহ্ম সমাজ, দেখো, রাজা রামমোহন রায় এই রাজা রামমোহন রায় প্রথমে 1828 সালে একটা সংগঠন প্রতিষ্ঠা করেন, তার নাম ছিল ব্রহ্ম সভা। ওকে, ব্রহ্ম সভা। এরপরে 1830 সালে সেই ব্রহ্ম সভা থেকে হয় ব্রহ্ম সমাজ। ব্রহ্ম সমাজ। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? তাহলে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় 1830 সালে। অপশন বি তোমার সঠিক হবে। এরপর দেখো নাম্বার 14, কাকে ভারতের রেনেসাঁসের জনক বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? তাহলে ভারতের রেনেসাঁসের জনক বলা হয়, অপশন নাম্বার তোমার কি হয় বলো? বি, রাজা রামমোহন রায়কে বলা হয়। শিকাগো ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দ কবে বক্তৃতা দেন? 1893, 1897, 1901, না 1890? তাহলে শিকাগোতে স্বামী বিবেকানন্দ বক্তৃতা দেন 1893 সালে। অপশন নাম্বার এ হবে তোমার সঠিক। ঠিক আছে, তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের অনেক ভিডিও আসবে কিন্তু। ঠিক আছে, তো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 16, রাওলাট আইন কত সালে পাস হয়? তোমাদের প্রথমে বলা হলো রাওলাট আইন নিয়ে, কত সালে? 1919 সালে। 1919 সাল। এরপর দেখো নাম্বার 17, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কবে স্থানান্তরিত করা হয়? 1905, 1911, 1912, না 1947 সালে?
তাহলে তোমার এখানে কি হবে সঠিক উত্তর? অপশন বি, 1911 সালে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি আমরা। নাম্বার 18, ক্যাবিনেট মিশন ভারতে কবে আসে? 42, 45, 46, 47? অবশ্যই অপশন নাম্বার সি হবে, 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে। এবং এই মিশনে ছিলেন তোমার 3জন ব্যক্তি। কে কে? একজন ছিলেন প্যাথিক লরেন্স, একজন ছিল প্যাথিক লরেন্স, একজন ছিলেন স্ট্র্যাফোর্ড ক্রিপস, এবং একজন ছিলেন তোমার এভি আলেকজান্ডার। 3জন ছিল কিন্তু আলেকজান্ডার। ক্লিয়ার? তো তোমরা নামটা অবশ্যই একদম মুখস্থ রাখবে। নাম্বার 19 দেখি, মাউন্টব্যাটেন পরিকল্পনা কবে ঘোষিত হয়? 3 জুন 1947, 15 আগস্ট 1947, 26 জানুয়ারি 1950, না 14 আগস্ট 1947? তাহলে মাউন্টব্যাটেন যে পরিকল্পনা এটি ঘোষিত হয় 3 জুন 1947-এ। অপশন এ তোমার সঠিক। এরপর দেখো, কোন আইনের মাধ্যমে ভারতের দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়? মর্লি মিন্টো রিফর্মস 1909, মন্টিগু সেমসফোর্ড রিফর্মস 1919, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, না ফিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784? তাহলে দ্বৈত শাসন ব্যবস্থা ভারতে প্রবর্তিত হয় মন্টিগু সেমসফোর্ড রিফর্মস 1919। অপশন বি তোমার সঠিক হবে। এরপর দেখো, অনুশীলন সমিতি কবে প্রতিষ্ঠা করা হয়? মানে কে প্রতিষ্ঠা করেন? প্রমথনাথ মিত্র, বরেন্দ্র ঘোষ, সূর্য সেন, ক্ষুদিরাম বসু? তো দেখো, অনুশীলন সমিতি তোমার দুটি আছে। একটা আছে তোমার কলকাতা হলো, আর আরেকটা আছে তোমার ঢাকা। তাহলে অনুশীলন সমিতি দুটি, একটা কলকাতা, একটা ঢাকাতে। তো কলকাতাতে যে অনুশীলন সমিতি হয় সেটি তৈরি হয় 1902 সালে, আর ঢাকাতে যে তোমার অনুশীলন সমিতি ছিল সেটি তৈরি হয় 1906 সালে। ক্লিয়ার প্রত্যেকের? এবং দেখো, কলকাতায় যে অনুশীলন সমিতি তার প্রতিষ্ঠাতা ছিলেন প্রমথনাথ মিত্র। আর ঢাকায় যে অনুশীলন সমিতি ছিল তার প্রতিষ্ঠাতা হলেন পুলিন বিহারী দাস। ঠিক আছে, দেখো অনেক সময় প্রমথ মিত্রকে ডিরেক্ট অপশন দেওয়া হয় পি মিত্র, তো প্রত্যেকে লক্ষ্য রাখবে এটা। ঠিক আছে প্রত্যেকের? চলো পরের প্রশ্ন দেখি আমরা। নাম্বার 22, আমরা পরের প্রশ্নটা দেখি। গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়? লন্ডন, বার্লিন, সান ফ্রান্সিসকো, না টোকিও? অবশ্যই অপশন সি হবে তোমার সঠিক উত্তর। ওকে। এবং দেখো সালটা কত? 1913 সাল। এই গদর পার্টির নেতা কে ছিলেন? মনে হবে লালা হরদয়াল। কে ছিল নেতা? লালা হরদয়াল। চলো পরের প্রশ্ন দেখি আমরা। নাম্বার 23, কাকুরি ট্রেন ডাকাতি কত সালে ঘটে? তো তোমাদের প্রথমে বলা হলো কাকুরি যে ট্রেন ডাকাতি এটি হয় 1925 সালে। অপশন বি তোমার সঠিক হবে, অপশন বি। এবার দেখো, ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে কত সালে ফাঁসি দেওয়া হয়?
1931, 1932, 1929, 1930, তাহলে হবে তোমার 1931 সালে। তাহলে ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে ফাঁসি দেওয়া হয় 1931 সালে। এরপর দেখো তোমার ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি প্রথম কে দিয়েছিলেন? সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, ভগৎ সিং না মোহাম্মদ ইকবাল? তাহলে দেখো এই ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি সবচেয়ে যে জনপ্রিয় করেছিলেন তিনি হলেন অপশন সি ভগৎ সিং। অপশন সি কিন্তু ভগৎ সিং। তো এই হলো তোমাদের 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পরবর্তী ভিডিওর জন্য তোমরা অবশ্যই ওয়েট করে থাকো।